নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। তো আজকে আমাদের শ্যাপলা দিঘি সিরিজের দ্বিতীয় গল্পটি আপনাদের কেমন লাগে এবং আপনারা কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটি কমেন্ট করে জানালে সত্যিই খুব ভালো লাগবে। আমাদের আজকের গল্প শ্রীকেশীপতির লেখা প্রেতাম্বরীর মাঠ। অপরিচিত কোনো জায়গার নাম শুনলে সেখানে যাওয়ার আগেই সে জায়গার একটা ছবি মনের মধ্যে তৈরি হয়ে যায়। এখানে আসার পর দেখি শ্যাপলা দিঘি নাম শোনার পর আমার মনে যে ছবিটি তৈরি হয়েছিল গ্রামখানা হুবহু সেরকমই। এক কথায় পটে আঁকা ছবি বললেও খুব একটা বেশি বলা হয় না। মাঝখান দিয়ে এঁকে বেঁকে সর্পিল ভঙ্গিতে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা, পাশেই ক্যানেল, আর রাস্তার পাশে কেনেল পাড় জুড়ে কাশের ঝোপ। বোঝাই যাচ্ছে শরৎকালে এখানের দৃশ্য কিরকম হতে পারে। গ্রামের একেবারে শেষ প্রান্তে পূর্ব দিক করে একটু ফাঁকা জায়গার মধ্যে রয়েছে আমাদের কংসাবতীর অফিস, আর আমাদের অফিসের ডান দিকে হাই স্কুল, বয়েজ হোস্টেল এবং বাম দিকে পোস্ট অফিস, আর ঠিক বিপরীতে মানে রাস্তার পশ্চিম পারে রয়েছে ব্যাংক। দেখেই বোঝা যায় সমস্ত কিছু খুবই সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। আমাদের অফিস থেকে আরও কিছুটা পূর্ব দিক বরাবর এগোলেই একটা বড় পুকুর রয়েছে এবং তাকে ঘিরে চারপাশে অনেকগুলি ছোট ছোট পুকুর এবং কিছুটা দূরে একটি পুরনো আমলের ঘর। সম্ভবত মনে হলো চুনসুরকি দিয়ে বানানো অনেক দিন আগেকার ঘর হবে সেটা। পুকুরের উত্তর পাড়ে একখানা নতুন ঘরও রয়েছে, আর বড় পুকুরটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে শালমহুলের জঙ্গল। রুবেল আমাকে সঙ্গে নিয়ে এই সব চারিদিকটা ঘুরে দেখাচ্ছিল। সেই বলল, স্যার, এই পুকুর খনন করেছিলেন একজন ব্রিটিশ সাহেব। তখন এখানে ব্রিটিশ সাহেবদের দাপট অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে কম ছিল না। নীল চাষের পাশাপাশি এই পুকুরে তিনি মাছ চাষ করাতেন এবং এখানের ওই পাশাপাশি ছোট পুকুরগুলোতে নাকি মাছেদের প্রজনন করানো হতো। আর ওই দক্ষিণ পাড়ের জঙ্গলের কাছে ওই পুরনো আমলের ঘরটা, ওটাতেই নাকি সাহেব থাকতেন। এই পুকুর যেহেতু সাহেবরা খনন করিয়েছিলেন, তাই এই পুকুরের নাম হয়ে গেছে তখন থেকে লাল সাহেবের পুকুর। এখানের একটা গল্প রয়েছে স্যার, অন্য কোনো সময় বলবো আপনাকে। আরে রুবেল হলো আমাদের অফিসের একজন কর্মচারী। অফিসে আমার ফিল্ড ভিজিটের জন্য একখানা মোটর বাইক বরাদ্দ করা আছে, কারণ বেশিরভাগ জায়গাতেই আমাদের ক্যানেলের পাড় ধরে সরু রাস্তার উপর দিয়ে ফিল্ড ভিজিট করতে হয়। তো সেখানে তো আর চার চাকা গাড়ি ঢুকে না, এই হেড অফিস থেকে এই বন্দোবস্ত হয়েছে। রুবেল এই এলাকারই ছেলে, অফিসের কাজের পাশাপাশি বাইক চালিয়ে আমাকে নিয়ে যায় ফিল্ডে।
এখানে স্টাফের সংখ্যা খুবই কম, মাত্র 4 জন। এই রুবেল বেসরা, হারাধন গাঙ্গুলি, নীলমণি কর্মকার আর আমি। কাজের চাপও সেরকম কিছু থাকে না, শুধু যখন মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ে তখন একটু চাপ থাকে। বাকি সময় মাঝে মধ্যে ক্যানেল পরিষ্কারের কাজ বছরে 2-1 বারের বেশি হয় না। এই গরমের বিকেল থেকে রাত্রি পর্যন্ত অফিসের বারান্দায় চা জোগে চলে আড্ডা, বিভিন্ন ধরনের গল্প, এখানকার কথা। হারাধনবাবু আর নীলমণিবাবুও এখানকার লোকাল মানুষ। আড্ডা মারার পর রাত্রি হলে সকলেই ফিরে যান নিজের নিজের বাড়িতে। শুধু এখানের কোয়ার্টারে থাকি বলতে আমি একাই। একদিন আমাদের আড্ডা চলার সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এসে আমাকে নমস্কার করে দাঁড়ালেন বারান্দার সামনে। পরনে ধুতি আর সাদা রঙের ফতুয়া, একেবারে ছিপছিপে চেহারা। মাথায় 1-2 সাদা চুল ছাড়া শরীরের কোথাও বয়সের ছাপ লক্ষ্য করা যায় না। আমিও প্রতি নমস্কার করে তেনাকে বসতে বললাম। রুবেল বাইরে বেরিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি হলেন অমল চাটুর্যে। আমাদের যত ক্যানেলের কাজ হয় ইনি কন্ট্রাক্টে নিয়ে করান। বাড়ি পাশের গ্রামে 12 ঘুটুতে। বিকেলের দিকে নিয়মিত আসেন আমাদের সঙ্গে আড্ডা দিতে। ভদ্রলোক বললেন, আরে স্যার এসেছেন শুনে চলে এলাম পরিচয় করতে। আগেই আসতাম কিন্তু বাড়ি ছিলাম না তো। চা খেতে খেতে আলাপ জমে উঠল, অনেক কথা হলো। না, লোকটি নিতান্তই ভদ্রলোক। নানা ধরনের কথাবার্তা হতে হতে আমার মনে পড়ে গেল এখানে আসার দিন রাত্রিবেলা আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার কথা। কিন্তু আমি সে সম্পর্কে এখনো কাউকে কিচ্ছুটি জানাইনি। আমি অমলবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা অমলবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? অমলবাবু সহ প্রায় সকলেই অবাক দৃষ্টিতে দেখি আমার দিকে তাকিয়ে আছে। অমলবাবু আমতা করে বললেন, না মানে আপনি শহুরে মানুষ বললেই কি আর আপনি আমার কথা? আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আরে বলে ফেলুন নির্দ্বিধায়, কোনো ব্যাপার নেই, বলুন। তিনি বললেন, হ্যাঁ, বিশ্বাস করি। শুধু বিশ্বাস কেন স্যার, আমার সঙ্গে ঘটেছে অনেক ঘটনা যাতে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। না হলে প্রথম প্রথম আমিও বিশ্বাস করতাম না। আচ্ছা, একটু আগেই কি বললেন যে আপনার সঙ্গে অনেক ঘটনাই ঘটেছে যা থেকে আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তা সেরকমই একটা ঘটনার কথা বলুন না, শোনা যাক। রুবেল বলে উঠল, বলো না খুড়ো, বলো। সন্ধ্যাটা পুরো জমে যাবে। নীলমণিবাবু বললেন, বলো বলো অমলদা, স্যার যখন শুনতে চাইছেন বলো। আমরাও অনেক দিন তোমার কাছ থেকে গল্প শুনিনি, বলো। অমলবাবু একটু মুচকি হেসে মাথা চুলকে পরে বললেন, বলছি, কিন্তু যদি তার আগে একটু চা হতো তাহলে বড়ই ভালো হতো।
আমি ইশারায় রুবেলকে চা নিয়ে আসতে বললাম। অমলবাবু চায়ে একটা চুমুক দিয়ে ফতুয়ার পকেট থেকে একখানা সিগারেটের প্যাকেট বার করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন। আমি এক প্রকার অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়ে গেলাম। সিগারেট একেবারে যে খাই না তা নয়, বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কি আর খাওয়া যায়? কি হেসে বললাম, আরে না না, আমার চলে না। তবে আপনাদের দ্বিধাবোধের কিছু নেই, আপনারা খান। অমলবাবু ও হারাধনবাবু সিগারেট ধরালেন। একটা টান মেরে এক মুখ ধোঁয়া ছেড়ে অমলবাবু বললেন, তো হয়েছে কি, আমার বর্দার জন্য মেয়ে খোঁজা চলছে। একজন ঘটক এসে খবর দিল মুকুন্দপুর গ্রামে একটি ভালো পাত্রী রয়েছে। যেই কথা সেই কাজ, মেয়ে দেখতে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেল। আমার বয়স তখন 10-11-র বেশি নয়। ঠিক হলো মেয়ে দেখতে যাবেন জ্যাঠামশাই, মেজ কাকা আর ছোট কাকা। আমার আবদারের একটাই জায়গা, ছোট কাকা। কাকার কাছে গিয়ে চুপি চুপি বায়না ধরলাম তাদের সঙ্গে যাওয়ার জন্য। কাকা বললেন, এতটা রাস্তা আমি পায়ে হেঁটে যেতে পারবো না। শেষমেশ অনেক জোরাজুরির পরে কাকা রাজি হলেন আমাকে নিয়ে যেতে। জ্যাঠামশাইও আর কিছু বললেন না। আমরা ভোর ভোর মুকুন্দপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেয়েও পছন্দ হয়ে গেল। সেখানেই মেয়ের বাবাকে সে কথা জানিয়ে দিলেন জ্যাঠামশাই। বিয়ের দিন ঠিক করার জন্য ওনাকে আমাদের বাড়ি একদিন আসতে বলা হল। আমরা তখনই সেখান থেকে বেরিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু তিনি কিছুতেই ছাড়লেন না। বললেন মধ্যাহ্ন ভোজন না করিয়ে যেতে দেওয়া যাবে না। যথারীতি দুপুরবেলা হাঁসের মাংস ভাত খেয়ে আমরা রোদ পড়ার অপেক্ষা করে যখন বেরোলাম তখন প্রায় বিকেল শেষের দিকে। মুকুন্দপুর ছেড়ে আসার পর 2টো গ্রাম পার করে কিছু ধান জমি পার করার পরে শিলাবতী নদী। আমরা যখন নদীতে নামছি তখন সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। নদী পার করে এই পারে উঠে আমরা দেখি মেঘের অবস্থা খুবই খারাপ। চারিদিক থেকে কালো মেঘে ঢেকে ফেলেছে আকাশ। সময়টা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, অতএব হঠাৎ করে ঝড় উঠা কোনো বিচিত্র ব্যাপার নয়। নদী পেরিয়ে এসে এখানে একটা ছোট্ট মতো আম বাগান রয়েছে। বিশাল বিশাল আকারের গাছ। এই দুর্যোগের মধ্যে এখন কোথায় আশ্রয় নেবেন? পাশাপাশি কাছে পিঠে কোথাও গ্রাম আছে কিনা তাও তো আর আমাদের জানা নেই। আর সন্ধে হতেও বেশি দেরি নেই। এখানে এদিক ওদিক তাকিয়ে ঘোরাঘুরি করতে করতে সেই আম বাগানের দক্ষিণ দিকে একটু দূরে একখানা খড়ের চালা ঘর দেখতে পেয়ে আমরা সেদিকে এগোলাম। যখন ঘরের কাছাকাছি পৌঁছলাম তখন বেলা প্রায় শেষ।
এবং মেঘের কারণে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘরের এত কাছাকাছি চলে আসার পরেও আমরা কোনো মানুষজনের সাড়া শব্দ বা কোনো আলোর বিন্দুও দেখতে পেলাম না। জেঠামশাই প্রধান দরজার কাছে গিয়ে ডাক পারলেন, আরে কেউ আছেন? এই সন্ধেবেলা আমরা এখানে একটু বিপদে পড়েছি, কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই, কিন্তু দরজা হাট করে খোলা রয়েছে। আমরা জ্যাঠামশাইয়ের পিছন পিছন উঠোনের মধ্যে এসে দাঁড়ালাম। জ্যাঠামশাই আবার ডাক পারলেন, কেউ আছে বাড়িতে? এবার খুট করে একটা আওয়াজ হলো। আমরা সকলে সেই বিশাল মাটির ঘরের দরজাটার দিকে তাকালাম। দেখি অন্ধকার ঘরের ভেতর থেকে একটা আলোর বিন্দু ভেসে আসছে বাইরের দিকে। আমি ভয়ে ভয়ে ছোট কাকার পিছনে গিয়ে দাঁড়ালাম। তার আড়াল থেকেই দেখলাম একজন কম বয়স্ক মহিলা মাথায় এক হাত ঘোমটা টেনে এই লণ্ঠন হাতে ঘরের দাওয়াতে এসে দাঁড়ালো। জেঠামশাই বললেন, মা, আমরা এই মেঘের কারণে একটু বিপদে পড়েছি, আর আমাদের গন্তব্যস্থলও এখান থেকে অনেকটাই দূরে। তাই আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত কি আমরা এই দাওয়াতে বসতে পারি? অবশ্য মা, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এই ঘোমটার আড়াল থেকে এই মহিলাটি উত্তর দিল, এতে এত সংকোচ বোধের কি আছে বাবা ঠাকুর? আপনারা উঠে আসুন দাওয়াতে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা খেজুর পাতার চাটাইটি এ দাওয়ার উপর পেতে দিয়ে আমাদের উদ্দেশ্যে আবার বলল, আপনাদের যতক্ষণ ইচ্ছে এখানে থাকুন। আপনারা এখানে উঠে বসুন বাবা ঠাকুররা, আমি জল বাতাস চালিয়ে আইছি। সে লণ্ঠনের আলোটা আমাদের কাছে নামিয়ে দিয়ে ভিতরে চলে গেল। আশার ঘটিতে এক ঘটি ঠান্ডা জল আর মাটির থালায় বাতাসা নিয়ে এসে একটু দূরে নামিয়ে দিল। জ্যাঠামশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, এই বাড়িতে আর কাউকে দেখছি না, কেউ কি নেই? আর এখানে এরকম একুড়ে একটা ঘরেই বা কেন? মানে, বউটি বলল, ঘরেতে লোক বলতে আমি, আমার কর্তা আর ছোট ঠাকুর। ওনারা হাটে গেছেন মধু বিক্রি করতে। ফিরতি ফিরতি রাত্রির হয়ে যাবে। আর এ ঘরের দক্ষিণ দিক ধরি একটু এগুলি আমাদের গ্রাম পড়বে। বউটি আবারও ঘরের ভেতরে চলে গেল। আগের মতোই মাথায় এক হাত ঘোমটা টানা থাকার কারণে আমরা কেউ তার মুখ দেখতে পাই। যথারীতি শোঁ শোঁ করে ঝড় শুরু হয়ে গেল, আর তার একটু পরেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আমাদের মনে হলো যেন বাড়ি ফেরা হবে না এ রাতে।
আর রাত যত বাড়তে থাকে বৃষ্টির প্রকোপও ততই বাড়তে থাকে। রাত তখন আন্দাজ অনেকটাই হবে। দেখি বউটি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করল। লাল শাকের ভাজা, বেগুন পোড়া আর গরম গরম ভাত। আমাদের বলল, অনেক রাত হয়েছে বাবা ঠাউরা, আজ আর এই দুর্যোগের মধ্যে বাড়ি ফিরতে পারবেন না। খেয়ে দিয়ে আজকের রাতটার মতো এখানেই থেকে যা, কাল না হয় ভোর ভোর রওনা হয়ে যাবেন। এ বলেছিল একটা পাশের ঘর আমাদের জন্য খুলে দেবে, আর শ্বশুর মশাইয়ের ঘরখানা। কারণ এই দুর্যোগের মধ্যে হয়তো তারাও আজ রাতে আর বাড়ি ফিরতে পারবে না। কিন্তু জ্যাঠামশাই বাধা দিয়ে বলেছিলেন, না, আমাদের জন্য অত ব্যস্ত হতে হবে না। আমরা এই দাওয়ার মধ্যে শুয়ে রাতটা কোনো রকমে পার করে দিতে পারব। এই যে আমাদের বিশ্বাস করে এখানে আশ্রয় দিয়েছে, এই অনেক। সারা দিনের পথ চলার ক্লান্তি, তারপর ওই ভারী খাবার, পেটে পড়ার জন্যই হয়তো একটু পরেই আমাদের ঝিমুনি আসতে শুরু করলো। আমরা তালাইটাকে একটু ভেতর দিকে করে পাতলাম, যাতে জলের ঝাপটা না লাগে। তারপর সেখানে সকলে শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম সবাইকার মাঝখানে। তখন সম্ভবত মধ্যরাত। হঠাৎ করে এই ছোট কাকা উঠে বসেছে। কাকাকে উঠে বসতে দেখে আমারও ঘুমটা ভেঙে গেল। কাকা আমাকে ইশারায় চুপটি করে বসে থাকতে বললেন। তারপর নিঃশব্দে জ্যাঠামশাই আর সেজো কাকার ঘুম ভাঙালেন। আমরা সবাই সেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটা থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি। আকাশ পরিষ্কার করে তখন বুদ্ধ পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা দিয়েছে আকাশে, কিন্তু শুধু শব্দই ভেসে আসছে, কাউকে দেখতে পাচ্ছি না সেখানে। শব্দটা ঠিক যেন মনে হচ্ছে এই কেউ নূপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে। তার সঙ্গে একটা সাপের গর্জনের মতো হিসিস শব্দ। কাকারা ও জ্যাঠামশাই নির্বিকার ভাবে সেদিকে তাকিয়ে বসে আছেন, কিন্তু আমার ভয় করতে শুরু করেছে। আমি ছোট কাকাকে জড়িয়ে ধরলাম। সেজো কাকা একবার উঠে গিয়ে জিনিসটা কি সেটা দেখবার জন্য চেষ্টা করলেন, কিন্তু জ্যাঠামশাই তার হাত ধরে টেনে বসিয়ে দিলেন। তারপর ফিস ফিস করে আমাদের সকলের উদ্দেশ্যে বললেন, না, খবরদার কেউ উঠবে না। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার এই বাড়িতে পা দেওয়ার পর থেকেই মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগছিল। তোমরা ভয় পাবে বলে কিচ্ছুটি বলিনি তখন। যাই হয়ে যাক না কেন, তোমাদের কোনো ভয় নেই। আমার হাত ছেড়ো না, আমি শরীর বন্ধন করে রেখেছি। তোমরা যতক্ষণ আমার হাত ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। জ্যাঠামশাই বিস্তর কিছু না জানলেও টুকটাক মন্ত্র জানতে, তাই আমরা তার হাত শক্ত করে ধরে রইলাম। যেখান থেকে একটু আগে সেই শব্দটা আসছিল
সেখান থেকে সামনের দিকে ভেসে আসতে লাগলো একটা ধোঁয়ার কুণ্ডলী। আর সেই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর সেই বউটাকে হেঁটে যেতে দেখলাম। না, এখন আর মাথায় এক হাত ঘোমটা নেই। সেই আঁচলের কাপড় তার ভীষণ ভীষণ মাটিতে ঘষড়ে চলেছে, কিন্তু আমাদের দিকে পিছন ফিরে হেঁটে যাওয়ার কারণে আর মুখ দেখতে পাচ্ছি না। সে সেই পিছনে ফেরা অবস্থাতেই বলল, ঘুরে কোনো লাভ হবে না, তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে। জেঠামশাই ও হুঙ্কার দিয়ে উঠলেন, আয়, ক্ষমতা থাকলে আমাদের ছুঁয়ে দেখা। সেই প্রেত মূর্তিও আবার যেন গর্জন করে উঠল, রক্ত রক্ত রক্ত, তোদের রক্তে আজ আমার তৃষ্ণা মিটবে। বহুদিন মানুষের রক্ত মাংস খাইনি, আজ তোদের রক্ত চুষে নিয়ে একটা এক একটা হরে চিবিয়ে খাবো। বিভৎস সে চেহারা। সে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো, মুখের একদিকটা বিভৎস ভাবে পুড়ে গেছে, পচা গলা মাংস ঝুলে আছে, সেখানে চোখ বলে কিছু নেই, অপর দিকের চোখে তারা নেই, সমস্ত সাদা অংশটা ঘোলাটে হয়ে রয়েছে। সে দাঁত বার করে হাসতে লাগলো। আমি ভয়ের চোটে ছোট কাকার কোলে ঢুকে পড়ে জেঠামশাইয়ের হাত ধরে রইলাম। সেই প্রেত মূর্তি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। জেঠামশাই ডান হাতে করে পৈতের গাছাটা ফতুয়ার ভেতর থেকে বার করে এনে উঁচিয়ে ধরে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়তে লাগলেন। ঠিক তক্ষুনি সেই প্রেত মূর্তি আমাদের চোখের সামনে থেকে যেন হারিয়ে গেল ম্যাজিকের মতো। জেঠামশাই বললেন, চলো সকলে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, আমরা সেই গ্রামের দিকে চলে যাই। রাতও বেশি নেই মনে হচ্ছে, ভোরের আলো ফুটলেই সেখান থেকে রওনা দেব। আমরা দক্ষিণ দিক বরাবর বেশ কিছুটা হেঁটে আসার পর দূর থেকে কয়েকটা ঘর নজরে পড়ল। আমরা ভয়ে ভয়ে পথ চলছিলাম। জেঠামশাই আমাদের আশ্বস্ত করছিলেন, সে প্রেত মূর্তি আমাদের পিছু নিতে পারবে না। আমরা সে গ্রামের ভেতর প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো মানুষজন নজরে পড়ল না। প্রথমটায় আমরা ভয় পেলেও পরক্ষণে ভাবলাম এটাই তো স্বাভাবিক, এত রাতে বাইরে কে থাকবে, সকলে হয়তো ঘুমোচ্ছে। গ্রামের দুই পাশে ঘর, কাউকে ঘরের দরজায় ডাকতে ইচ্ছে হলো না, তাই আমরা আরো কিছুটা এগিয়ে গেলাম। কিছুটা মানে সম্ভবত প্রায় গ্রামের শেষ প্রান্তে আসার পর একটা অদ্ভুত ব্যাপার নজরে পড়ল। দূর থেকে দেখলাম সেখানে একখানা বিশাল বট গাছ, তার গোড়ায় মাটি দিয়ে বাঁধানো উঁচু বেদি, আর সেই উঁচু বেদির উপর একজন কাঠের চেয়ারে বসে রয়েছে।
তার সামনে তার দিকে মুখ করে মাটিতে বসে রয়েছে অনেকগুলো মানুষ। বুঝতে পারলাম খুব সম্ভবত ওপরের ওই চেয়ারে বসে থাকা লোকটি গ্রামের মোড়ল। এখানে গ্রামবাসীদের নিয়ে সভা বসিয়েছে, কিন্তু এত রাতে কি কেউ সভা বসাতে পারে? কি জানি কি হয়েছে। আমরা সেই মানুষগুলোর বেষ্টনীর বাইরে থেকেই মোড়লের প্রতি নমস্কার জানিয়ে দাঁড়ালাম। জেঠামশাই বললেন পূর্বকার ঘটনা, তারপর বললেন যদি রাতটা একটু এ গ্রামে আশ্রয় হতো বড় ভালো হতো। এবার সেই মোড়ল আমাদের দিকে মুখ তুলে তাকালো, তারপর একটা মুচকি হাসি হেসে বলল, ওই প্রেতাম্বরীর মাঠ থেকে এসেছেন? না প্রেতাম্বরী এত সহজে ছেড়ে দিল আপনাদের? লোকটার গলার স্বর কেমন যেন ঘেঁষ ঘেঁষে মনে হতে লাগলো। সে এবার মনে হলো যেন জিভ বার করে ঠোঁট দুটো চেটে নিয়ে বলল, খিদে তো আর প্রেতাম্বরীর একার নেই, আমাদেরও আছে। প্রতিদিন রাতে এখানে আমরা শিকারের জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু শিকার এখানে পৌঁছানোর আগেই প্রেতাম্বরীর ভোগে চলে যায়। আজ আমাদের কপাল খুলে গেছে। হাই সকল, এ তোমাদের খিদে মেটাও। সামনে বসে থাকা সেই মানুষগুলো এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। ধীরে ধীরে আমাদের দিকে ফিরে তাকালো। ভয়ে তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম, বিশেষত আমি ঠক ঠক করে কাঁপতে লাগলাম। যে কজন মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে কারো চোখ নেই, চোখের জায়গাতে কালো কালো দুটো গর্ত। মুখমণ্ডলের চামড়া মাংস কোথাও কোথাও ঝুলে রয়েছে, আর ভেতরের সাদা কঙ্কালটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর সেই মোড়লের ঘাড়খানাও দেখি কাঁধের উপর ঝুলে পড়েছে। দেখে মনে হয় ঠিক যেন কেউ ঘাড় মোটকে দিয়েছে। আমাদের বুঝতে বিন্দুমাত্র দেরি হলো না। এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিবর্গ কেউ জীবিত নয়, সকলেই প্রেত মূর্তি। জেঠামশাই আমাকে কাঁধে তুলে নিয়ে দৌড় লাগালেন পূর্ব দিকে। ভীষণ ভীষণ আমার দুই কাকাও দৌড়তে আরম্ভ করেছে। তাদের পিছন থেকে ভেসে আসতে লাগলো সেই অট্টহাসির শব্দ। একটা বিশাল মাঠ পেরোনোর পর যখন প্রথম একখানা গ্রাম পেলাম, তখন রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রায় সকাল হয়, আর পারা যায় না। সকলে হাঁপাতে হাঁপাতে একখানা বড় অশ্বত্থ গাছের শেকড়ের উপর বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখি ধীরে ধীরে গ্রামের কয়েকজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সকলে আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে পেরিয়ে যাচ্ছে। শেষে একজন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেছিল আমরা কে, কোথা থেকে আসছি। জেঠামশাই বলেছিলেন সমস্ত ঘটনা। লোকটি প্রেতাম্বরীর মাঠের নাম শুনে আঁতকে উঠেছিল। শেষে সেই বলেছিল ও গ্রামের কোনো মানুষই জীবিত নেই, সকলে প্রেত হয়ে ঘুরে বেড়ায় প্রতি রাতে গ্রামের আনাচে কানাচে। আর
আর সে সময় রাস্তা দিয়ে ভুল করেও কেউ ঢুকে পড়লে তার ঘাড় মোটকে মেরে ফেলে। সেই প্রেতাম্বরীর মাঠে যে কুড়ে ঘরটা রয়েছে সেটাও এক সময় পরিপূর্ণ ছিল। আর যে বউটিকে আমরা দেখেছিলাম গত রাতে, সেও প্রথম প্রথম বিয়ে হয়ে আসার পর কিছুদিন পার হতেই আর স্বামী আর শ্বশুর মশাই হাটে গেলে যদি সেদিন ফিরতে না পারত, তাহলে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে উত্তর দিকে মানে নদীর পাড়ের কাছে জঙ্গলে চলে যেত। আবার ভোরের আলো ফোটার আগেই ঘরে ফিরে আসত। এবারও এরকম বুদ্ধ পূর্ণিমার রাত্রি ছিল। ওই গ্রামের ওই একজন মানুষ রাত্রিবেলা নদী পার করে নিজের ঘরে ফিরছিল এই জঙ্গলের রাস্তা ধরে। তখন অনেকটাই রাত হয়ে গেছে। সেই প্রথম দেখতে পায় সেই অদ্ভুত দৃশ্য। ভয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে দেখতে থাকে। ঠিক তার সামনেই সামান্য কিছুটা দূরে মাঝখানে একটি অগ্নিকুণ্ড জ্বলছে, আর তাকে ঘিরে নৃত্য করছে 5 জন মহিলা। তাদের প্রত্যেকের মাথায় চাপানো রয়েছে বিশাল আকারের এক একটি প্রদীপ। সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারে এখানে 5 জন বিষাই নৃত্য করছে। তাকে হাতের নাগালে ফেলে বা দেখতে পেলে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। বাকি 4 জন মহিলাকে সে কিছুতেই চিনতে পারে না, কিন্তু একজন তার চেনা। সে আর কেউ নয়, বিকানের বউ অম্বরী। পরদিন সকালে গ্রামে ফিরে এসে সকলকে সে কথা জানায়। বিকান ও তার বাবাকেও ডেকে পাঠিয়ে সে কথা বলা হয়। না, একজনের মুখের কথায় তো আর কাউকে শাস্তি দেওয়া যায় না। তাই ঠিক করা হয় আজ রাতে বিকান, তার বাবা, গ্রামের মোড়ল আরো 3 জন মানুষ গোপনে জঙ্গলে গিয়ে সে ব্যাপারটা দেখবে। বিকানরা হাটে যাওয়ার নাম করে বিকেল বিকেল ঘর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, সে রাতে তারাও স্পষ্ট দেখতে পায় সে দৃশ্য, আর সেখানেই ঠিক হয়ে যায় কি করতে হবে। অম্বরী ভোরবেলা ঘরে ফিরলেই বাইরের দিক থেকে অতি সতর্কভাবে দরজা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। সেই আগুনে ঘরের সঙ্গে অম্বরীও পুড়ে শেষ হয়ে যায়। তারপর থেকে সে প্রেতাম্বরী হয়ে ওঠে। প্রতিশোধ স্পৃহায় সে বিষায় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এক রাতের মধ্যে সমস্ত গ্রামটাকে শেষ করে দেয়। এই পর্যন্ত বলে থামলেন অমলবাবু। সকলে বলে উঠল, কি ভয়ানক ব্যাপার রে বাবা। অমলবাবু একটু মুচকি হাসলেন। তারপর বললেন, না, আজ অনেকটাই রাত হয়েছে, এবার তাহলে ওঠা যাক। সকলে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। এমন সময় রুবেল বলল, স্যার, আমার সাইকেলের চাকাটা পাংচার হয়ে গেছে। আমি আজ রাতে আর কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। তাহলে আপনার সাথে থেকে যাই আজকের রাতটা। আমি বুঝতে পারলাম তার সাইকেলে কিছুই হয়নি। এই নতুন জায়গাতে রাত্রিবেলা আমাকে একা থাকতে হয়। এসব গল্প শুনে যদি ভয় পাই, তাই রুবেল আমার সঙ্গে আজকের রাতটা থেকে যাওয়ার জন্যই বাহানা বানিয়েছে। আমিও আর বাধা দিলাম না। তো আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটি ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন। আর যদি আপনাদের সঙ্গেও কোনো ঘটে যাওয়া এরকম ভয়ের ঘটনা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমাদের। তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।